বিরোধী রাজনৈতিক মতাদর্শের হলেই সেই সব নেতাকর্মীদের নামে যেমন মামলা দেওয়া, নির্যাতন করা, কারাগারে নিক্ষেপ করা, গুম করে দেওয়া, তাদের খোঁজ মেলে না, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা দীর্ঘ সময় সংগ্রাম করে আসছেন। আপনি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী যে রাজনীতির কথা চিন্তা করছেন, যে নতুন বাংলাদেশের কথা চিন্তা করছেন, সেখানে আসলে এই বিষয়গুলো একটা বড় ধরনের বাধা বা চ্যালেঞ্জ কিনা যায় এগুলোর বিচার করা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে একটা ডিলেমার মধ্যে এই নতুন সরকার পড়েছে। একদিকে হচ্ছে যে তাকে নতুন এই যে মানুষের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, একটা নতুন বন্দোবস্ত, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক জবাবদিহিতাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, এই জিনিসটা তাদের দায় এবং তাদের উপর একটা কর্তব্যের মানে বলতে পারেন দায় চেপেছে। তো এই কর্তব্যটা তারা কতটা ভালো করে করতে পারবেন এটা তো তাদেরকে মানে একটা মানুষ সেটা একটা বিচার করবে। কিন্তু তাদেরকে আবার শুরু করতে হয়েছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, যে রাষ্ট্র ব্যবস্থা একদিকে ভঙ্গুর, আরেকদিকে প্রচণ্ডভাবে দলীয়কৃত। মানে ধরুন একটা পুলিশ টোটালি দলীয়করণ করে এমন অবস্থা তৈরি করেছে, এমনভাবে এটা মানুষের বিরুদ্ধে খুন করাতে কাজে লাগানো হয়েছে যে পুলিশ বাহিনী পুরোপুরি পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং প্রায় 2 সপ্তাহ ধরে পুলিশকে আসলে ফেরতই আনা যাচ্ছিল না। এবং তারপরে এখনো পর্যন্ত নাকি তাদের মনোবল ইত্যাদি সব কিছু বেশ খারাপ অবস্থার মধ্যে আছে। সেনাবাহিনী মাঠে নেমে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে হচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই পরিস্থিতিটা একদিকে যেমন সত্য অর্থাৎ ভঙ্গুরতা আছে, অন্যদিকে এই পুলিশই তো আগে কাজ করেছে, ফলে পুলিশ তো কাজ করছে আগের ম্যানুয়াল অনুযায়ী। তারা সেইভাবেই মামলা আসলে 200-300 অজ্ঞাত, হ্যাঁ, এবং সেই মামলায় কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। মানে এই সব কিছুর কোনো রকম যাকে বলে যে মানে এই ক্ষেত্রে আমি যে কোনো সময় কেউ আমার নামে একটা মামলা দিয়ে দিল, পুলিশ আমাকে ধরে নিয়ে চালান করে দিতে পারে। এইটা যে এই ক্ষমতা পুলিশকে যে দেওয়া হয়েছে, সেই দেওয়াটা খুব বিপজ্জনক। মানে নাগরিকের কোনো অধিকার মর্যাদার জায়গা নেই। কেউ যদি ভুল করেও সেটা করে, আমাকে কিন্তু জেলের ভাত থেকে খেয়ে আসতে হচ্ছে। এবং একবার তো মোটামুটি মাশাল্লাহ আপনি যদি থানা থেকে চালান হয়ে যান, তাহলে তো আর আপনার মানে মিনিমাম একটা প্রসেসের বাইরে আগে তো ফিরতে পারছেন না। ফলে লোয়ার কোর্ট জামিন দেয় না, সেই একই প্রক্রিয়াগুলো মানে চালু আছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটা পরিবর্তনের জায়গা তো দরকার, কিন্তু পুলিশ কাজ করছে এইভাবে। এখন আবার পলিটিক্যাল রিয়ালিটি হচ্ছে যে ক্রিমিনাল সে তো অনেকগুলো মানে গণতান্ত্রিক অধিকার সুবিধা এগুলো নিয়ে আবার তো সে আসলে নানা ধরনের ক্রিমিনাল কাজেই যুক্ত থেকে যাবে। তো তাহলে তাদেরকে কিভাবে আটকানো যাবে? বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, তাতে আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন সেইটা সুবিধাটা ভোগ করবে তো ক্রিমিনালরাই। ক্রিমিনালরা যে জায়গায় এখন অবস্থান করছে, তারা হচ্ছে যে কেবলমাত্র একটু সুবিধা পেলেই হলো, ওটা সম্পূর্ণ সদ্ব্যবহার কিংবা দ্বিগুণ সদ্ব্যবহার করে তারা আরও তাদের এই ক্রিমিনাল কাজগুলো চালিয়ে যাবে। তো সেই প্রবলেমের জায়গাটাতে বেশ একটা মানে যাকে বলে ডিলেমা মানে কাজ করছে বলে আমার নিজের ধারণা এই সরকারের ক্ষেত্রে। কিন্তু তারপর আমি বলবো যে এই জায়গায় হচ্ছে সরকারের যাকে বলে যে দূরদর্শিতা, তাদের কমিটমেন্ট, তাদের উপর যে দায়িত্ব চেপেছে, সেই সবগুলো জিনিস এবং ভবিষ্যৎ বাংলাদেশ সব কিছু বিবেচনায় রেখেই তাদেরকে কাজগুলো করতে হবে। এবং জনগণের দিক থেকে আমরাও ওই যে যথাযথ ন্যায় বিচার, কিন্তু ঢালাওভাবে যাতে কোনো মানুষ হয়রানির শিকার না হয়, এইটা আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ ওই সব ধরতে গিয়ে শেষে দেখা যাবে যে মানে সব কিছুই যেন ফসকে বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি যেন না হয় সেটা মানুষ প্রত্যাশা করে। ফলে মামলাগুলো কিভাবে হবে এটার বিষয়ে আরও বেশি তদারকি আইন মন্ত্রণালয়ের দিক থেকে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে থাকা দরকার। যেটা ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে মামলা হলেই গ্রেফতার নয়। আমি দেখলাম নতুন আইজি সাহেবও একই কথা উল্লেখ করেছেন যে নাম থাকলেই তাকে গ্রেফতার নয়, কিন্তু নাম থাকলে গ্রেফতার হচ্ছে। এমনকি আমাদের দলের কর্মীরাও মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে আর কি। ধরেন
এখন কিছু লোক আবার দল বদল করেছে, তো এটা তো আবার জার্সি বদল হয়, জার্সি বদল করে তারা আবার তাদের সাথে যাদের কোনো না কোনো একটা টেনশন তৈরি হয়েছিল তাদের নাম তারা ঢুকিয়ে দিচ্ছে এবং ইনফ্লুয়েন্স করছে মামলা দেওয়ার ক্ষেত্রে তাদের নাম ঢোকানোর বিষয়ে। তো এই জায়গাগুলো আমাদের দলেরও দু একজন মানে সদস্য এই ধরনের ঘটনার শিকারে পরিণত হয়েছেন। তো এইটা খুবই হতাশাজনক, বিপজ্জনক এবং মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি করছে। ফলে এই সব বিষয়ে সরকারের আরও অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখা দরকার। এটা তো গেল মামলার কথা, কিন্তু এই যে ধরো আমার প্রশ্ন ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আওয়ামী লীগের ভূমিকা কি হবে বা আওয়ামী লীগের বিচার হবে কিনা বা বিচার, সে কথা আমি আগে আলোচনা করেছি যে বিচারের প্রশ্নটা মনে করি যে আদালতের করা দরকার এবং তারপরেই কিন্তু ঠিক হবে যে আওয়ামী লীগ কীভাবে রাজনৈতিক জায়গাটা করবে। মানে এই বিষয়ে আরও একটা কমিশনও করা যেতে পারে যে আওয়ামী লীগ বিষয়ে ডিসিশনটা কি হবে, যে কারণ এটা খুব জরুরি একটা প্রসঙ্গ এবং আমরা এইসব বিষয়ে আমি মনে করি আরও অনেকগুলো প্রশ্ন যুক্ত আছে, সামনে আরও সময় আসবে এবং এইসব প্রশ্ন আলোচনা হবে। আমাদেরকে রাজনৈতিকভাবে একটা ফয়সালা করে এগোতে হবে। রাজনৈতিক ফয়সালাটা আগে হওয়া উচিত কিনা, এই রাজনৈতিক ফয়সালার জায়গাটাও অনেকটা মানে এগিয়ে যাওয়া দরকার। সংস্কার তো একটা প্রাতিষ্ঠানিক প্রশ্ন, কিন্তু এই যে সংস্কারের আরেকটা দিক আছে যেটা হচ্ছে রাজনৈতিক মানে আন্ডারস্ট্যান্ডিং, ঐক্যমত্য, সমঝোতাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং সেইখানে কতটুকু বিচারের প্রশ্ন, কতটুকু রিকনসিলিয়েশনের প্রশ্ন, এগুলো পুরোটাই আলোচিত হবে এবং সেই আলোচনাটাও আমাদের নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের একটা গুরুত্বপূর্ণ দিক। এখন কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি একই জিনিস থাকে, আপনি যদি ওই একই মানে প্রতিষ্ঠান, ওই একই পুলিশ, ওই একই প্রশাসন যারা মনে করে যে ইন সার্ভিস বদলি হব, সেখানে বিরাট টাকা দিয়ে বদলি হব, পদোন্নতি হবে বিরাট টাকা দিয়ে হবে, নিয়োগ পাবো বিরাট টাকা দিয়ে হবে এবং সেগুলো আবার পাবলিকের কাছ থেকে তুলব এবং এইভাবেই মামলা হবে, মানে অজ্ঞাত নামা থাকবে তো এবং তাদের কাছ থেকে আমরা টাকা পয়সা নেব। এই যদি হয় মানে প্র্যাকটিস যেটা হয়ে এসছে এবং সেটা যদি বহাল থাকে, আজকে হয়তো কিছুদিন টাকা পয়সা নেওয়া কম চলতে পারে, যদিও চলছে। এবং আমি তো এটা শুনেছি যে পুলিশের কনস্টেবল নিয়োগেও শেষ পর্যন্ত টাকা পয়সার লেনদেনের খোঁজ মানে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। সেই পুরনো ধারার জায়গাগুলোই আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাতেই আমরা আরও বেশি শক্ত অবস্থান চাই এবং সেই শক্ত অবস্থানটার ক্ষেত্রে আবার আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ঐক্যমত্য হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো যদি দেখা যাচ্ছে না হয় তাহলে কিন্তু সরকারের জন্য এটা একটা শক্তির জায়গা হবে। এখন সরকারও সেই ব্যবস্থা করার দায় কিন্তু আছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য আসবে কিভাবে? আমরা ঐক্যমত্য হতে হলে আমরা যে কথাটা বারবার বলছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হলে সেখানে রাজনৈতিক দল, শিক্ষার্থী, বিভিন্ন অংশীজনরা থাকতে পারে এবং সরকার তখন তাদের সাথে নিয়মিত বিরোধিতা আলোচনা করতে পারে, এইসব প্রশ্নগুলো তুলতে পারে এবং সেই ক্ষেত্রে যে কনসেনসাসটা সেটা সরকারের শক্তির ব্যাপার হবে, তখন তারা সেটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী থাকবে। তো সেই দিকগুলো সরকারের ভাবনা নিচ্ছে কিন্তু আবার দীর্ঘসূত্রি তার মধ্যে পড়ছে। ভারতের আধিপত্যবাদের কথা, ভারতের পররাষ্ট্র সচিব সফর করে গেলেন, সেই মনে হলো কি যে উত্তেজনা অপশমন হলো বা ভারত একটু সুরটা নরম করলো, তেমন কিছু আসলে কি ঘটছে? না দেখুন, ভারতের সরকারের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের মিডিয়ার বিশেষভাবে যে ভূমিকা দেখা যাচ্ছে সেটা তো হচ্ছে পতিত ফ্যাসিস্ট হাসিনার পক্ষাবলম্বন করাই কেবল নয়, শেখ হাসিনা যত রকম প্রোপাগান্ডা করতে চায় তাকে আরও যত পারা যায় বর্ধিত করে সেটা তারা করার সাহায্য করছে। এর একটা উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমা দেশের কাছে বাংলাদেশ সম্পর্কে একটা বিশেষ চিত্রায়ন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু, কোনো মাইনরিটির অবস্থা ভালো নাই, তারা সবাই খুব খারাপ অবস্থার মধ্যে আছে। এখানে রাস্তাঘাটে সব লাশ পড়ে থাকছে হিন্দু সম্প্রদায়ের, কেউ শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, এই ধরনের লেভেলে এবং মানে বেশ তাদের প্রতিষ্ঠিত মেইন স্ট্রিম পত্রিকাগুলোর মধ্যেও এগুলো আসছে। প্রায় 59টির মতো আমি দেখলাম এক জায়গায় যে গণমাধ্যম চিহ্নিত হয়েছে যারা এই ধরনের ফেক নিউজ করছে। তো একটা বলতে পারেন সর্বব্যাপী একটা ডিসইনফরমেশন ওয়ার চাপিয়ে দিয়েছে তারা। তাদের যেহেতু সফট পাওয়ার অনেক শক্তিশালী, তাদের
সোশ্যাল মিডিয়াতে অনেক প্রভাব আছে, সব মিলিয়ে তারা সেটা করছেন। তো এইটা বাংলাদেশকে তো মোকাবেলা করতে হবে এখন, কারণ এটার তো একটা কতগুলো এই পারসেপশন যদি তারা দাঁড় করিয়ে ফেলতে পারে তাহলে এটা তো বাংলাদেশের জন্য মোটেই কোনো সুখকর বিষয় না। এখন আমরা তো আমাদের বাস্তবতা জানি, আমাদের বাস্তবতার জায়গাগুলোতে আমরা যেটা মনে করি যে আমাদেরকে সত্য দিয়ে এই সব মিথ্যার মোকাবেলা করতে হবে। বাংলাদেশের প্রকৃত বাস্তবতা কি সেটা আমাদের সারা দুনিয়ার সামনে তুলে ধরা দরকার। সেটা যেমনের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে, জনগণ, প্রবাসীরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আমাদের দেশের মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মনে করি যে আপনারা আমাদের সত্য ঘটনাগুলো তুলে ধরেন, কোনো ঘটনা আড়াল করার দরকার নেই। কোথাও যদি কিছু ঘটে থাকে তাহলে আমরা সেটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট হাজির করা দরকার, এবং কারার পেছনে আছে। কারণ আমি সন্দেহ করি যে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যেভাবে এই ঘটনাগুলোকে পশ্চিমা দেশে সেল করা হচ্ছে, তাতে এই ঘটনাগুলো ঘটিয়ে তার মানে ফায়দা নেওয়ার চেষ্টা করেন। তো শেখ হাসিনা নিজের মুখে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ওখানে হামলা করলে সেই ছবি তুলে উনি লিঙ্কে পাঠিয়ে দিবেন, ছবিগুলো তুলে রাখার জন্য, ভিডিও করার জন্য বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদেরকে হামলা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এবং ইন্ডিয়া টুডে সেটা আবার ছেপেও দিয়েছে, একটা ছবি ছেপেও দিয়েছে। আর এই যে ধরেন মানে তৎপরতাটা, তা থেকে স্পষ্টই বোঝা যায় যে ঘটনা ঘটিয়ে সেইটা আবার তারা বিদেশে প্রচার করার একটা পরিস্থিতি একটা তৈরি করছে। সে কারণে প্রত্যেকটি ঘটনা যথাযথ তদন্ত হওয়া দরকার, এবং যারা দোষী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। কারণ আমরা তো ধামাচাপা দিয়ে কিছু করতে পারবো না। অসত্যের, মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে সত্য দিয়ে, বাস্তবতা দিয়ে মোকাবেলা করতে হবে। এবং আপনি দেখুন যে বাংলাদেশের মানুষ কতটা রাজনৈতিক সচেতন, ধৈর্য জায়গায় পৌঁছেছে। চট্টগ্রামের এত বড় ঘটনা, একজন আইনজীবী আলিফকে, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো নৃশংসভাবে, তার প্রতিক্রিয়ায় যে শক্তি, এটা বারবার বলতে হবে যে আমাদের যে শক্তির পরিচয়ে চট্টগ্রামবাসী দেখেছে, যেটা পুরো বাংলাদেশের শক্তি, সেইটা আমি মনে করি যে আমাদের একটা সামনের দিনের পথ চলা, এবং ওই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। এখন এই যে মানে ভারত তো এটা করেই যাবে, আমরা আমাদের দিক থেকে আমাদের স্ট্যান্ডিংটা পরিষ্কার যে আগের নতজানু বাংলাদেশকে আর পাওয়া যাচ্ছে না। এইটা বাংলাদেশের জনগণের রায়। এই নতুন অবস্থার সাথে আপনাদের মানিয়ে নিতে হবে, এবং এই যে স্ট্যান্ডিং, বাংলাদেশ মর্যাদা এবং জাতীয় স্বার্থের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চায়। বাংলাদেশ কিন্তু বারবার বলছে আমরা সুসম্পর্ক চাই, এবং আমরা বারবার বলছি আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, আমরা প্রতিবেশী বদলাতে পারবো না। কাজেই আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেটা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে। এখন তার মানে আগের নতজানু বাংলাদেশ আর তারা ফেরত পাচ্ছে না, এবং এই যে স্ট্যান্ডিং, এটার ফলাফল হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব গতকাল ঘুরে গেছেন, হ্যাঁ বলেছেন মেঘ জমেছেন ইত্যাদি। ভারত বাংলাদেশও পরিষ্কার বলে দিচ্ছে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। আমরা আমাদের দেশের পলিটিক্যাল ফিউচার নির্ধারণ করতে চাই, যেমনটা আপনারা আপনার দেশের, ভারতের জনগণ ভারতের রাজনৈতিক জায়গা ঠিক করবে। এখন এইটা যত দ্রুত ভারত মানে এর সাথে খাপ খাইয়ে পারতে পারবে, অনুধাবন করতে পারবে, তত হচ্ছে যে এখানকার পরিস্থিতির পরিবর্তন করবে। এবং বাংলাদেশের উচিত কূটনৈতিক জায়গা থেকে এটা চালিয়ে যাওয়া, ভারতের জনগণের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরও জোরদার করার চেষ্টা করা, এবং তাদের মধ্যে এইসব প্রচারণা সংক্রান্ত যে ভুল ধারণা তৈরি হতে পারে সেগুলো মোকাবেলা করা। কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, লাস্ট লাইনটা বলি, যে বিজেপির যে রাজনৈতিক স্বার্থ, সেইটা কিন্তু আরো এই পরিস্থিতিকে ইয়া করছে, আরো জটিল করছে। বিজেপি চায় যে এই দেশে একটা এইভাবে পোর্ট্রে করতে, গেলে হিন্দু মারা হচ্ছে, এখানে বিশেষত পশ্চিমবাংলার ওই যে বিজেপি নেতা যেন শুভেন্দু অধিকারী, তার যে বক্তব্য থেকে তো খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে আমরা পরিষ্কার করে এটা বলবো যে বাংলাদেশের এই চেষ্টাটা অব্যাহত রাখা দরকার, এবং বাংলাদেশের তাকানো দরকার আরো বড় দিকে, মানে পুরো গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হওয়ার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থা এবং আমাদের পররাষ্ট্রনীতি দুইটাকে ওই অনুযায়ী সাজাতে হবে।